ঊনবিংশ শতাব্দীর পর বিজ্ঞানীদের অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ হয় আর আরও ব্যাক পায় বিংশ শতাব্দীতে এসে। কারণ এ সময় গবেষণার তথ্য উপাত্ত ও সরঞ্জামাদির যোগান তুলনামূলক সহজলভ্য হয়ে ওঠে। পাশাপাশি বিজ্ঞান চর্চায় বাড়ে আগ্রহ ও পৃষ্ঠপোষকতা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সময়কার সংবাদ মাধ্যমগুলো। উদাহরণ হিসাবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সায়েন্স নিউজের নাম। 1921 সালে প্রতিষ্ঠার পর থেকে সায়েন্স নিউজ অর্গানাইজেশন বিজ্ঞান পাড়ার নানা খবরাখবর নিয়ে কাজ করছে। শুরুর দিকে চিকিৎসা ও প্রযুক্তিতে সীমাবদ্ধ থাকলেও সময়ের সাথে বেড়েছে তার পরিধি। 1945 সালের পর পারমাণবিক যুদ্ধের শুরু থেকে আজকের আধুনিক পৃথিবীর প্রায় সকল ধরনের উদ্ভাবনী চিন্তা ও কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এই সংস্থাটি। 2014 সাল থেকে সায়েন্স নিউজ বিশ্বের সেরা 10 জন তরুণ বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করে আসছে, যা SN10 নামে পরিচিত। এর মাধ্যমে 40 বছরের কম বয়সী বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী কাজ তুলে ধরা হয়। সম্প্রতি প্রকাশ করা হয়েছে 2020 সালের তালিকা। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের 29 বছর বয়সী তরুণ বিজ্ঞানী অ্যাস্ট্রোফিজিসিস্ট তনিমা তাসনিম অনন্যা। তনিমা একজন বিজ্ঞানী হয়ে ওঠার পেছনের গল্পটাই এবার শোনাব। স্বপ্নের শুরু যেখানে 1997 সাল। বাংলাদেশে স্যাটেলাইট টিভি চ্যানেল অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি তখনও। বিনোদন কিংবা সংবাদ সাদাকালো পিকচার টিউবে বিটিভি প্রধান ভরসা। সচেতনরা অবশ্য পত্রিকাতেও চোখ রাখেন। রেডিওর ব্যবহার খুব একটা নেই। কাজ সেরে একটু টিভির সামনে বসেছেন শামীমা আরা বেগম। টিভি খুলতেই দেখলেন এক বিস্ময়কর খবর। আমেরিকা নাকি প্যাথফাইন্ডার নামে এক রোবোটিক মহাকাশযান পাঠিয়েছে মঙ্গল গ্রহে। বিজ্ঞান পাড়ায় এ খবর হয়তো জ্যোতির্বিজ্ঞানে আরও এক ধাপ এগিয়ে যাওয়া, কিন্তু বাংলাদেশি একজন সাধারণ গৃহিণীর কাছে এটি ছিল এক অবিস্মরণীয় ঘটনা। কৌতূহলী শামীমা আরা বেগম তার মেয়েকে শোনালেন প্যাথফাইন্ডারের গল্প। অবশ্য মেয়ে তনিমার বয়স তখন মাত্র 5 বছর। মায়ের উচ্ছ্বাসিত চোখ মুখ দেখে তনিমা সেদিন এতটুকু বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর বাইরে আরও একটি জগৎ রয়েছে, আর সেখানে আছে পৃথিবীর মতোই আরও অনেক গ্রহ। তনিমার মনে শুরু হয় নানান জল্পনা কল্পনা। সেই থেকেই ঠিক করেন বড় হয়ে পড়াশোনা করবেন জ্যোতির্বিজ্ঞান নিয়ে। 2008 সাল। তনিমা সবেমাত্র তখন কলেজ পড়ুয়া একজন ছাত্রী। তবে শিশুকালের স্বপ্ন এখনও বয়ে বেড়াচ্ছেন, কিন্তু বাংলাদেশে থেকে মহাকাশ নিয়ে পড়ার সুযোগ নেই। এমন সময় তিনি তার পরিবারকে পাশে পান। বাবা মা তাকে আমেরিকায় ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। তনিমা ছোটকাল থেকেই ছিলেন ভীষণ মেধাবী, ফলে আমেরিকার উন্নত কলেজগুলোতে সহজেই আবেদন করতে পারেন। এভাবেই সুযোগ হয়ে যায় পেনসিলভেনিয়া প্রদেশের ব্রায়ান মাওর কলেজে। এরপর সফলতার গল্প। 2013 সালে ব্রায়ান মাওর কলেজ থেকে বৃত্তিসহ পদার্থবিজ্ঞানে স্নাতক শেষ করেন। এরপর ভর্তি হন আমেরিকার নামকরা ইয়েল ইউনিভার্সিটিতে। এখান থেকেই মাস্টার্স ও পরবর্তীতে প্রফেসর ম্যাগ ইউরির তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ব্রায়ান মাওর কলেজে থাকাকালীন তনিমার সৌভাগ্য হয় নাসার সাথে কাজ করার, যা তাকে মহাকাশ নিয়ে কাজ করার আগ্রহ এবং স্বপ্নের সমন্বয় করে দেয়। নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটে ইন্টার্ন করার সময় হাবল টেলিস্কোপের সাহায্যে ওরিয়ন নেবুলার চিত্রায়ন করে সে সময় বিজ্ঞান সমাজের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন তনিমা। জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করতে গিয়ে তাকে বিভিন্ন নতুন বিষয় শিখতে হয়েছে এবং তার সাথে খাপ খাইয়ে নিতে হয়েছে, এমনকি কম্পিউটার কোডিংও। এ সময় তিনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে টেলিস্কোপ থেকে প্রাপ্ত ল্যাঙ্গুয়েজগুলোকে নিজের বোধগম্য করে তুলতেন। এভাবেই এগিয়ে যেতে থাকেন এই বঙ্গকন্যা। 2012 সালে তার অর্জন তালিকায় যোগ হয় আরও একটি সাফল্য। ইউরোপিয়ান পারমাণবিক গবেষণা সংস্থা সার্নের সাথে প্রথম বাংলাদেশি হিসেবে কাজ করার সুযোগ পান তিনি। SN10 তালিকার মাধ্যমে সায়েন্স নিউজ চেষ্টা করে সেসব উদীয়মানদের তুলে আনতে যাদের কাজ বিজ্ঞানের পরিধিকে প্রসার করতে সহায়তা করে। এই তালিকায় তারাই প্রাধান্য পায় যারা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনে অসাধারণ কিছু করে দেখান। এই তালিকা প্রণয়নে সহায়তা করেন খ্যাতনামা নোবেলজয়ী বিজ্ঞানী, আমেরিকান ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের সদস্য ও বিগত SN10 তালিকায় থাকা বিজ্ঞানীরা। তনিমার গবেষণায় বলা হয়েছে নক্ষত্রের জীবনচক্রের একটি ধাপ ব্ল্যাক হোল বিজ্ঞানের জগতে অনন্য এক রহস্য। মহাবিশ্বের অনেক ঘটনার প্রভাবক হিসাবে কাজ করে এরা। তাই আমাদের গ্যালাক্সি কিংবা দূরবর্তী কোনো গ্যালাক্সি সম্পর্কে আদ্যপাত্য জানতে হলে প্রয়োজন ব্ল্যাক হোল সম্পর্কে পরিষ্কার ধারণা। কিন্তু ব্ল্যাক হোল এমনই এক রহস্যময় বস্তু যার ভেতর থেকে আলো বেরিয়ে আসতে পারে না, আর আলো না আসলে বলা যায় সরাসরি কোনো তথ্যই পাওয়া যায় না। তাই বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন কেবল বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে। সম্প্রতি তনিমা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট AI প্রযুক্তি ব্যবহার করে রহস্যময় সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের অসাধারণ কিছু চিত্র তৈরি করেছেন। সেই সাথে ব্যাখ্যা করেছেন কিভাবে এই ব্ল্যাক হোলগুলো সময়ের সাথে বেড়ে ওঠে,
কিভাবে শক্তি সঞ্চয় করে, কিভাবে বেঁচে থাকে, কিভাবে মহাকাশের পরিবেশকে প্রভাবিত করে। তার তত্ত্বগুলো বিজ্ঞানের জগতে একেবারে নতুন ধারণার সংযোজন করেছে, কারণ তার গবেষণার আগে এই ব্ল্যাক হোলগুলো ছিল কেবলই অনুমেয় একটি বস্তু। তনিমা সায়েন্স নিউজকে জানিয়েছেন, গবেষণার সময় বারবার থেমে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল তার, কেননা মাঝে মধ্যেই টেলিস্কোপ থেকে প্রাপ্ত তথ্যগুলোর মাঝে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। সমস্যার সমাধান করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ হিসেবে নিজেই তৈরি করেন একটি নিউরাল নেটওয়ার্ক, যার মাধ্যমে তথ্যের অসঙ্গতি কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি। তার পিএইচডি তত্ত্বাবধায়ক প্রফেসর ম্যাগ ইউরি বলেন, সে যতই সমস্যায় পড়ুক কখনোই তাকে হতাশ হতে দেখেনি। সে শুধু সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে বের করত আর তার কাজ করে যেত। তনিমা বর্তমানে ডার্টমাউথ কলেজে প্রফেসর রায়ান্ট হিকক্স গ্রুপে পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আছেন। কাজ করছেন এজিয়ান এক্স-রে প্যারামিটার নিয়ে। ভবিষ্যতেও তিনি ব্ল্যাক হোল নিয়ে গবেষণা চালিয়ে যেতে চান, উন্মোচন করতে চান মহাবিশ্বের আরও অনেক অনেক অজানা রহস্য। তনিমা বাল্যকালে মহাকাশ নিয়ে স্বপ্ন দেখেছিলেন। তার এই স্বপ্নের সারথি হিসেবে পেয়েছিলেন তার বাবা মাকে। পরিবারের একটু সদিচ্ছা আর নিজের লক্ষ্যে স্থির থেকে আজ তিনি হাঁটছেন স্বপ্নের এক পথে। বাংলাদেশের নাতিশীতোষ্ণ উর্বর আবহাওয়াতে এমন অনেক তনিমা জন্মায়, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে অনেকেই ঝরে যায়। তারা ছড়াতে পারে না তনিমার মতো আলো। দেশের পরিবারের সাথে বিজ্ঞান ব্যবস্থা যদি অন্যান্য বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্নগুলোর দিকে আরেকটু যত্নবান হয়, তবে নিশ্চয়ই তনিমাদের আর আমেরিকায় যেতে হবে না। স্বদেশে থেকেই নিজেকে আর দেশকে আলোকিত করতে পারবে স্বমহিমায়, স্বগৌরবে। এদেশের মাধ্যমিকের নবম শ্রেণীতে ওঠার পর যারা পড়াশোনার বিভাগ হিসেবে বিজ্ঞানকে বেছে নেন, তাদের অনেকেই এই কাজটি করেন শুধুমাত্র পরিবারের চাপে। হয়তো হিসাব বিজ্ঞান, হয়তো বাংলা ইতিহাসে ছেলেটির বা মেয়েটির ভালো দখল, কিন্তু তাও বেছে নিতে হয় বিজ্ঞান, কারণ বাসা থেকে বলেছে। বাসা থেকে কেন বলেছে এই বিভাগটি বেছে নিতে, তার পেছনেই রয়েছে কারণ। ছেলেকে বিজ্ঞানে পড়ার জন্য বাধ্য করা হয়, কারণ পাশের ভাবার ভাবির ছেলে বিজ্ঞানে পড়ে। এখন নিজেদের ছেলে যদি বিজ্ঞানে না পড়ে, তাহলে ভাবির কাছে মান সম্মান থাকবে না। তাছাড়া বিজ্ঞানে পড়লে সহজেই রেজাল্ট ভালো করে ভালো চাকরি পাওয়া সম্ভব, লাইফ সেট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, ছেলে সায়েন্সে পড়ে। এই কথা বলার মধ্যে আছে একটা গাল ভরা শান্তির ব্যাপার। যদি মেয়েদের প্রসঙ্গে আসি, মেয়েদের বিজ্ঞানে কেন পড়তে বাধ্য করা হয়, তার পেছনে অন্যতম প্রধান কারণ বিয়ের বাজারে ভালো দাম পাওয়া। মেয়ে সায়েন্সের ছাত্রী, আর্টস কমার্স এগুলো কোনো সাবজেক্ট নাকি? আর এইসব সাবজেক্টে যারা পড়ে তারা আবার মানুষ নাকি? আমাদের দেশে তাই বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করে, তাদের অনেকের ক্ষেত্রে বিষয়টি মোটামুটি এক প্রহসন হিসেবে রয়ে যায় বরাবরই। নিজের উপযুক্ত জায়গা বাদে আমরা প্রত্যেকেই অন্য জায়গায় আগাছা। ঠিক এভাবেই আমরা অন্যের ইচ্ছে মতো চলতে চলতে একটা সময় আগাছা হিসেবেই মরে যাই। আমাদের আর আলাদা করে বড় হয়ে ওঠা হয় না, শির দ্বারা উঁচু করে আকাশ দেখা হয় না। এরকম এক প্রহসনের পৃথিবীতে দাঁড়িয়ে অনন্যার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। স্বপ্ন সত্যি হোক, এটাই কামনা।